যখন আপনি ছাগলের মতো টান দিলেন। অরণ চোয়াল বাঁকায় বলে, আপনি কি আমায় ছাগল বললেন? তিরুর বলতে ইচ্ছে হলো, হ্যাঁ, আপনাকে বলবো না তো কাকে বলবো? আপনি তো ছাগলই, আস্ত একটা মানুষ ছাগল। ছাগল অরণ। ছাগল যেমন নিজের পেট ভরতে খাবার খাওয়াটা বোঝে আর দিন দুনিয়ার কোনো কিছু সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, আপনিও তেমনি নিজের স্বার্থটাই বোঝেন। আশেপাশে মানুষের কষ্ট দেখার বা বোঝার তো জ্ঞানই নেই আপনার। তবে ও আসলে বলল, না, আপনাকে কেন ছাগল বলতে যাব? আমি বোঝাতে চেয়েছি মানুষ যেমন ছাগলের গলার রশি ধরে উল্টাপাল্টা টান মারে, তেমনি তো আপনিও ধরলেন। তিরুর কথায় যুক্তি খুঁজে পেল না অরণ। যুক্তিহীন কথা তার কাছে ভিত্তিহীন। ও ব্যাপারে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাই অরণ নিঃশব্দে গাড়ি নিয়ে গাড়ির দরজা খুলে অপর পাশে নিজে গিয়ে বসল। গাড়িটা এনেছে কিয়ৎক্ষণ পূর্বে। তিরুকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল হেঁটে, কিন্তু মেয়েটা তো দিল ঝামেলা পাকিয়ে। এখন মাথা ধরেছে তার। সন্ধ্যা নেমেছে, প্যারিসের বুকে বাড়ি ফিরে ঘুমানো দরকার। তিরু উঠে বসার পর কি ভেবে যেন অরণ নেমে গেল গাড়ি থেকে। তিরু তাকে নিয়ে আর মাথা ঘামালো না, সিটে মাথা এলিয়ে দিল, স্বগতোক্তি করল, তিরু 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 ছোট উন্মাদ তিরু, সীমা লঙ্ঘন করেছিস তুই। পাগল হচ্ছিস। যে তোকে 2 পয়সার দাম দেয় না, তাকে তাকে নিয়ে ছ্যাঁচড়ার মতো ভাবনার কত। ফিরে আয়, ফিরে আয় নিজের রূপে। খোঁজ তোর আসল সত্তাকে, যাকে তুই হারিয়ে ফেলেছিস ওই ছাগল অরণ তোর জীবনে আসার পর। গাড়ি চলছে কাঁচ তোলা, এসি চলছে, শীতল হাওয়া গায়ে দিচ্ছে প্রশান্তির দোলা। রেডিওতে স্টিফেন সানচেজের আনটিল আই ফাউন্ড ইউ সফট মিউজিকটা বাজছে। প্রশান্তিদায়ক পরিবেশে ঘুম ঘুম লাগছিল তিরুর, ঘুমিয়েও পড়েছিল। আচানক গাড়ির ব্রেক কষল, চোখ দুটো জোরপূর্বক খুলে বুঝল হোস্টেলে এসে পড়েছে। হাই তুলে কাঁধে ব্যাগ চেপে বেরোতে নেবে, তৎক্ষণাৎ অরণ জলদ গম্ভীর কণ্ঠ তাকে থামিয়ে দিল। দাঁড়ান, পায়ে ড্রেসিং দরকার। কোনো কিছু ভাবার সুযোগ দেয়া হলো না তিরুকে। অরণ নিজে এসে তিরুর পাশের দরজা খুলে হাঁটু গেড়ে বসল। ছো মেরে পা টেনে ধরে নিজের কাজ করা শুরু করে ফেলল। হতবিহ্বল তিরু বোকার মতো তাকিয়ে, হতবম্বতা কাটছেই না তার। ও তখন অবধি বোকার মতো তাকিয়ে আছে অরণের পানে, দেখছে নিজের কাজে ভীষণ ব্যস্ত থাকা অরণকে। বেলা 12টা। এক্সাম হল থেকে তিরু বের হয়েছে সবেমাত্র। তার মুখবয়বে সুখী সুখী ভাবের রাজত্ব। সূর্যটা ঠিক মাথার ওপরে, কড়া রোদ্দুরে গা জ্বলে যাওয়ার উপক্রম। তিরুর হেলদোল হলো না তাতে। সে আজ দারুণ খুশি। মুখশ্রীতে তার হৃষ্ট চিত্ততা লেপ্টে। টানা 1.5 মাস ধরে চলমান পরীক্ষা আজ সমাপ্ত হয়েছে। নিজেকে কেমন মুক্ত পাখির মতো লাগছে তার, যেন এতদিন খাঁচায় বন্দি থেকে আজ মুক্তি মিলেছে। ক্যাম্পাসে হট্টগোল, সব স্টুডেন্ট হল থেকে বেরিয়েছে, হই হুল্লোড়ে মেতেছে। তিরু তাদের আনন্দময় নয়নে দেখল। নম্র পায়ে পদচারণকালীন মিষ্টি গলায় গান ধরল রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো তার ভীষণ পছন্দের। গুনগুন করে গান গাইতে গাইতে তিরু আবিষ্কার করল প্রায় 1.5 মাস যাবৎ অরণের সাথে তার সাক্ষাৎ নেই। আবারও বহুদিনের দূরত্ব। অবশ্য দূরত্বটা সে নিজেই সৃষ্টি করেছে। প্রথম পরীক্ষার দিন অরণ যখন তাকে বাসায় নামিয়ে দিয়ে গেল, তখন অরণকে সে শক্ত কণ্ঠে বলেছিল, শুনুন, আগামী 1.5 মাস আমি নিজের মতো করে থাকতে চাই। আপনার এভাবে আমাকে নিয়ে আসার কোনো দরকার নেই। আমি অবশ্যই বাচ্চা নই যে আপনাকে এভাবে আমার ইউনিভার্সিটিতে দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। এই এক্সাম টাইমটুকু আমি একটু সব কিছু থেকে দূরে থেকে পড়াশোনায় ডুবে থাকতে চাই। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। অরণ সেদিন নির্লিপ্ত ছিল সম্পূর্ণ। টু শব্দ অব্দি না করে গাড়ি নিয়ে শো করে চলে গেছে। রাগ হয়েছিল তিরুর। অরণের এই নির্লিপ্ততা, নির্বাকতা আর সহ্য হচ্ছিল না। ছেলেটা এমন কেন? শুধুমাত্র তার প্রতি তিরু তৎক্ষণাৎ মাথা ঝাড়া দিয়ে অরণকে মস্তিষ্ক থেকে বের করে দিয়েছিল। অরণটা তাকে যে দিনে দিনে উদ্ভট মানবীতে রূপান্তর করে তারপর ছেড়েছে, তিরুকে বানিয়েছে ষোড়শী। ষোড়শী কন্যার ন্যায় কেমন অদ্ভুত টিপিক্যাল হয়ে উঠেছিল সে। অতীত ভাবতে গা কাটা দেয় তার লজ্জায়।
ক্যাম্পাস থেকে বের হতেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তিরুর সাক্ষাৎ হয় রাদিফের সাথে। ছেলেটা গাড়িতে ঠেস দিয়ে হাত নাড়িয়ে তাকে হাই দিচ্ছে। তিরু অপ্রস্তুত হাসি উপহার দিল তার বিনিময়ে। রাদিফ দ্রুত পায়ে তার নিকট এলো, হাসি মুখে প্রশ্ন ছুড়ে দিল। হ্যালো তিরু, কি অবস্থা? তিরু স্বাভাবিক হওয়ার প্রয়াস চালালো, নম্র গলায় শুধালো। ভালো আছি। আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? তিরু একটুখানি লজ্জিত বোধ করলো, জিজ্ঞেস করলো। কেমন আছেন? ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে ভালো হয়ে গেছি। স্পষ্টত ফ্ল্যাট করার ধান্দা। তিরু বেশ ভালোভাবেই বুঝতে পারল রাদিফের চোখের দৃষ্টি, কথাবার্তার ধরন দেখে। ছেলেটার মতিগতি ভালো না। ও কেটে পড়তে নিলে বলল, আচ্ছা, আল্লাহ হাফিজ, কাজ আছে আমার। হাঁটা ধরেছে তিরু। পেছন হতে রাদিফ ছুটল, হন্তদন্ত হয়ে বলল, আরে আরে, এত তাড়া কিসের? তোমার তো আজ এক্সাম শেষ, প্রচুর ফ্রি টাইম রয়েছে হাতে। আসো একটু কথা বলি। কফি খাবে? নো থ্যাঙ্কস, প্লিজ বিরক্ত করবেন না রাদিফ, কাজ আছে আমার। তিরু রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটছে। এই সময়টাতে তার রেস্টুরেন্টে থাকার কথা। আজ হাফ টাইম কাজ করে রিজাইন লেটার দিয়ে আসবে। মস্তিষ্কে আজকের দিনের রুটিন যখন ও সাজাতে ব্যস্ত, তখনই হুট করে রাদিফ পেছন হতে হাত চেপে ধরল। হকচকিয়ে তিরু হাঁটা থামায়। পেছন তাকাতে লক্ষ্য করে রাদিফকে। চমকায় ও ভেবেছিল রাদিফ চলে গিয়েছে, কিন্তু না, এ দেখি হাত পর্যন্ত ধরে ফেলেছে তার। কত বড় সাহস! লহমায় নিজের নম্র খোলস থেকে বেরিয়ে এলো ও চটে গেল ভীষণ। আজব, আপনি আমার হাত কেন ধরলেন? হাত ঝামটা মেরে ছাড়িয়ে নেয় তিরু। রাগের প্রকোপে রীতিমতো কাঁপছে সে। রাদিফ বিভ্রান্ত হয়ে বলল, সামান্য হাতই তো ধরেছি, এতে এত রাগার কি আছে? অন্য কিছু তো ধরিনি। এমন ভাবে রেগে গেলে যেন তোমার স্পেশাল জিনিসটা ধরে ফেলেছি আমি। তিরুর ধৈর্যের সীমা পেরোলো। রাদিফের অশালীন কথা শোনা মাত্র চট করে লাগালো ও চেঁচিয়ে বলল, ম্যানারলেস ছেলে, বাপ মা ন্যূনতম শিক্ষা দেয়নি কিভাবে কথা বলতে হয়। ও শিট, কি বলছি আমি? হ্যাঁ, একজন ক্যারেক্টারলেস ছেলের কাছে আমি শালীন কথাবার্তা, শালীন আচরণ আশা করি বা কি করে? রাদিফ চরিত্রহীন, এটা প্যারিসের প্রত্যেকটা ইট পাথরও বোধহয় জানে। প্রত্যেকটা মানুষ যারা কিনা রাদিফের পরিচিত কিংবা অপরিচিত, তারা সকলেই রাদিফ সম্পর্কে অবগত। ও কেমন, ওর চরিত্রগত সমস্যাটা, সবকিছু। কিন্তু কখনো কেউ মুখের ওপর ওকে কথা বলতে শোনায়নি, এই একমাত্র তিরু ছাড়া। গা কেঁপে উঠল রাদিফের। রাগে ক্ষোভে কপালের শিরা সারিবদ্ধভাবে ফুটে উঠল। তিরুর সন্নিকটে এগোলো ও তৎক্ষণাৎ করে বসলো এক নিকৃষ্টতম কাজ। তিরুর বুকে বিশ্রীভাবে হাত ছুঁয়ে দিয়ে বলে উঠল, সেটাই তরু, ক্যারেক্টারলেস মানুষের মুখ দিয়ে ভালো কথা বের হয় না, তেমনি ওদের হাতও বাজে কাজ করা হতে বিরত থাকতে পারে না। উফ, বাজে নয় ভালো, এটা আমার কাছে একটা ভালো কাজ এর মধ্যেই পড়ে। মৌমাছির মতো মধুর প্রতি আগ্রহ থাকে, তাই না? কিংকর্তব্যবিমূঢ় তিরু। অপমানে, যন্ত্রণায়, লজ্জায় অক্ষিকোটরে তার পানি এসে জমেছে। তার হাত পা কাঁপছে ভীষণ। বাতাসে গাছের পাতা নড়ার মতো থরথর করে কাঁপছে ও। ঘটনাটা ঘটেছে চোখের পলক ফেলার পূর্বে। সেকেন্ডের মাঝে অপ্রত্যাশিত ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না তিরু। তার জীবনের এক কলঙ্কময় প্রহর। তিরুর মনে হলো সে পৃথিবীতে নেই। শূন্যে ভাসছে, মস্তিষ্ক ফাঁকা। অনুভূতিহীন মানবীর মতো সে তাকিয়ে আছে রাদিফের পানে। কি হলো মাত্র? কেন হলো? তার সাথেই কেন? জায়গাটা শান্ত, চারপাশে বেশ কয়েকজন মানুষ রয়েছে, যদিও তবে তাদের দিন দুনিয়ার কোনো ধ্যানই নেই। নিজের মতো করে হেঁটে যাচ্ছে তারা। পলকে ধ্যান ফিরে এলো স্তব্ধ মূর্তি তিরুর। রাদিফ যেখানে, তখন তার গা ঘেঁষে দাঁড়িয়ে। তিরু চটপট ভাবল কিছু, আশেপাশে তাকালো উদ্ভ্রান্তের মতো। পেয়ে গেল বোধহয় কাঙ্ক্ষিত বস্তু। ছুটল ও, ফিরে এলো রড নিয়ে। পাশেই দোকান ছিল। দোকানের মালিক তিরুকে এভাবে নিজের দোকানের পণ্য নিয়ে দৌড়ে যেতে দেখে চোর ভেবে তার পেছন পেছন চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। কিন্তু তিরু কি সোনার পাত্রী?
সে ছুটে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা রাদীপকে সজোরে আঘাত করা শুরু করেছে। বিরতিহীনভাবে একটা আঘাত করার সময় তিরু চেঁচিয়ে বলে, বাস্টার্ড জানোয়ার, যদি আর কোনো দিনও কোনো মেয়ের গায়ে এমন বাজেভাবে স্পর্শ করিস, ওই দিন আমি তোকে নিজের হাতে খুন করব। কত বড় সাহস তুই আমায় স্পর্শ করিস? আমাকে অবলা নারী লাগে তোর? আর কোনোদিন আমার আশেপাশে দেখলে না কেটে ফেলবো তোকে। তিরু কথা বলছিল ইংরেজিতে। আশেপাশে জড়ো হওয়া মানুষ, তাই তিরুকে থামাতে গিয়েও থামায়নি। রাদীপ সম্পর্কে জ্ঞান আছে তাদের। সে যে কতটা বাজে স্বভাবের ছেলে তা তারা জানে। অনেক আজে বাজে কাজ করার রেকর্ড রয়েছে তার, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ তুলেনি বলে সকলে চুপ ছিল। কিন্তু আজ তিরুকে প্রতিবাদ করতে দেখে তারাও হৈ হৈ করে ছুটে এলো, প্রতিবাদী হয়ে উঠল। তিরুকে থামানোর বদলে গুঞ্জন তুলল রাদীপের অপকর্ম। পুলিশকে ফোন দিয়ে ফেলেছে কেউ কেউ। এদিকে রাদীপের অবস্থা করুণ। রণচণ্ডীর রূপ ধারণ করা তিরু থামেনি তখনও। চোখ দুটো রাগে লাল হয়ে আছে তার। অন্তরালে অজস্র কষ্ট পুষে রেখে আঘাত করে যাচ্ছে রাদীপকে। ব্যাংকে যাচ্ছিল অরণ। রাস্তার জটলা পাকানো দেখে ওর যার পরনায় অবাক হলো। এরূপ দৃশ্য সাধারণত দেখা যায় বাংলাদেশে, প্যারিসে নয়। ওখানে কি এমন হচ্ছে যা দেখার জন্য মানুষের এই উপচে পড়া ভিড়? গাড়ির কাছ নামাতেই অরণ শুনতে পেল একজন পুরুষের আর্তনাদ। গাড়ি থেকে নামলো ও ভিড় ঠেলে ঠেলে প্রবেশ করতে সম্মুখে দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া। তিরু, এ কি করছে মেয়েটা? তিরু, তিরু থামুন, করছেনটা কি? পেছন হতে তিরুকে জাপটে ধরেছে অরণ। হাত থেকে রড ছো মেরে নিয়ে ফেলে দিয়েছে দূরে। লম্বা লম্বা শ্বাস ফেলছে তিরু। হাত দুটো কাঁপছে। হাতে পোশাকে লাল রঙের রক্ত দাগ। তাকে কে যে ধরে রেখেছে তা তখনও খেয়াল করেনি। রাদীপ জ্ঞান হারিয়েছে। কয়েকজন এসে ওকে ধরাধরি করে ওঠানোর চেষ্টা চালাচ্ছে। তিরু খানিক শান্ত হলো। ঘাড় বাঁকিয়ে অরণকে দেখা মাত্র ছোট বাচ্চার মতো ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। অরণ তা দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তিরু? বলুন, আমায় ভয় নেই, আমি আছি না, কাঁদে না, হুশ, আমি আছি না। কি ছিল এই বাক্যে? এত টানলো কেন তিরুকে? চটপট ঘুরে দাঁড়িয়ে অরণের গলা জড়িয়ে ধরল ও। মাথা রাখলো ঠিক বুপের বাম পাশে। আলতো করে শব্দযোগে কেঁদে উঠল ও বলল, ও আমায় ছুঁয়েছে, খুব বাজেভাবে ছুঁয়েছে অরণ। পুলিশ এসেছে। চারপাশে হট্টগোল, চাপা উত্তেজনা ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। লোকজনের চেঁচামেচি কিংবা অদ্ভুত দৃষ্টি কোনোটারই পরোয়া করছে না তিরু। সে অরণের বুকে মাথা রেখে কাঁদতে ব্যস্ত। তিরু শক্ত মানুষ সর্বত্রই, কিন্তু আজ এই সময়ে এসে কেন যেন অরণকে পাশে পেয়ে সে দুর্বল হয়ে গেছে। না চাইতেও থামছে না তার কান্না, বাঁধ মানছে না অশ্রুমালা। ইলি ক্ষুব্ধ, মন অশান্ত তার। রাগের প্রকোপে নিজের সবথেকে পছন্দের কফি মগটা অবধি ভেঙে চুরমার করেছে। তার এই বেসামাল রাগের কারণ রাদীপ। যখন শুনেছে তিরুর সাথে অসভ্য ছেলেটা এত বড় বিশ্রী ঘটনা ঘটিয়েছে, ঠিক তখনই ক্ষোভে আছড়ে পড়েছে। বড় বোনের এমন অপ্রকৃতিস্থের মতন আচরণ দেখে উইলি বিস্মিত। ইলি তিরুকে নিয়ে এতটা ডেসপারেট তা জানা ছিল না। প্রথমবারের মতো উইলি উপলব্ধি করল তার বোন অন্য কাউকে বেশি গুরুত্ব দিলে তার হিংসাত্মক মনোভাব জন্মায়। উইলি নিজে অবশ্য তিরুর সাথে ঘটমান ঘটনাটি নিয়ে দুঃখ পেয়েছে। অমন শান্তশিষ্ট মেয়েটার সাথে এমন জঘন্য কাজ হয়েছে ভেবে তার একটুখানি খারাপ লাগছে। দুই বোন যখন অন্তরালে নানান রকম চিন্তা করতে ব্যস্ত, তখনই শান্ত কক্ষে আগমন ঘটে তিরুর। উইলি সর্বপ্রথম তাকে খেয়াল করে। পরিপাটি তিরুকে লক্ষ্য করে বলে ওঠে, হেই টিরু। তিরু হাত নাড়িয়ে উইলিকে প্রতিউত্তর করে। ইলি চেতনা ফিরে পেল। চট করে মাথা তুলে তাকালো ও তিরুকে দেখে মৃদু হেসে উঠে দাঁড়ালো। ঝটপট এগোলো তিরুর নিকট, বলল, Hey girls, I miss you so much. তিরু স্বাভাবিক গলায় উত্তর দিল। মিস ইউ টু। ইলি আর কি বলবে তা খুঁজে পেল না। এমনই সময় কথার টপিকের অভাব থাকে না, কিন্তু এখন এই সময়টা তো ভিন্ন। তিরুকে কি তার সান্ত্বনা জানানো উচিত? সান্ত্বনা জানালে যদি মেয়েটার পূর্বের কথা স্মরণ হয়ে খারাপ লাগা কাজ করে? কিয়ৎক্ষণের মাঝে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা ইলিকে উদ্ধার করে তিরুও বলল,
গাইজ আমি হোস্টেল ছেড়ে দিচ্ছি। ইলি চমকালো। ইলি ছটফটিয়ে জিজ্ঞেস করলো, ছেড়ে দিয়েছো মানে? হোস্টেল ছেড়ে যাবে কই? তোমার তো কোনো আত্মীয় নেই এইখানে, তাই না? এইটুকু বলে ইলি থামলো। হঠাৎ মনে পড়ে যাওয়া ভঙ্গিতে পুনরায় শুধালো,